সুপ্রিয় উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে তোমাদের ইতিহাস বিষয়ে পরীক্ষা রয়েছে। লাস্ট মিনিট সাজেশন, শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য অবশ্যই আমরা একটি প্রশ্নপত্র কিন্তু আপলোড করেছি। প্রশ্নপত্রটি দেখো, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ। তো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই প্রথম থেকে ভিডিওটা দেখার চেষ্টা করবে আর তোমার বন্ধুদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো প্রথম প্রশ্ন, আব্দুর রজ্জাকের বিবরণের মাধ্যমে ভারতের কোন রাজ্যের প্রশাসনিক কাঠামোর কথা জানা যায়? দেখো শেষ মুহূর্তের সেরা প্রস্তুতি। প্রথম প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে কি? উত্তর হয়ে যাবে বিজয়নগর। কি বললাম? যে আব্দুর রজ্জাকের বিবরণের মাধ্যমে ভারতের কোন রাজ্যের প্রশাসনিক কাঠামোর কথা জানা যায়? উত্তর হয়ে যাবে বিজয়নগর। নেক্সট দেখো, খাম্বাত শহরকে গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্র বলে বর্ণনা করেছেন কে? খাম্বাত শহরকে গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্র বলে বর্ণনা করেছেন? উত্তর হবে মার্কো পোলো। নেক্সট 3 নম্বর প্রশ্ন, বিদেশি পর্যটক বাড়িয়ে ভারতের কৃষি ও কৃষকদের করুণ অবস্থার জন্য দায়ী করেছেন কাদের? দেখো, বিদেশি পর্যটক বাড়িয়ে ভারতের কৃষি এবং কৃষকদের করুণ অবস্থার জন্য দায়ী করেছে সমস্ত জমির উপর রাষ্ট্রের নিয়ন্ত্রণকে। সমস্ত জমির উপর কেন রাষ্ট্র নিয়ন্ত্রণ করবে? আর এই রাষ্ট্রের নিয়ন্ত্রণের জন্যই কৃষি ও কৃষকদের আজ করুণ অবস্থা। কথাটা বলেছে বিদেশি পর্যটক বাড়িয়ে। ভালো করে মনে রাখো। চলো নেক্সট প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, ড্যাশ লিখেছেন সেনাবাহিনী ক্ষেত্রে মোগল বাদশাহরা হিন্দু রাজাদের উপর নির্ভরশীল ছিলেন? কে লিখেছেন এই কথাটি? উত্তর হয়ে যাবে বার্নিয়ে, অর্থাৎ অপশন নাম্বার বি, বার্নিয়ে লিখেছেন সেনাবাহিনী ক্ষেত্রে মোগল বাদশাহরা হিন্দু রাজাদের উপর নির্ভরশীল ছিলেন। নেক্সট 5 নম্বর প্রশ্ন, ইবন বতুতা কোন নদীকে পানজ আব নামে উল্লেখ করেছেন? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হয়ে যাবে 4টে অপশনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ, উত্তর হয়ে যাবে সিন্ধু নদকে। সিন্ধু নদকে। তো এই সিন্ধু নদকে ইবন বতুতা পানজ আব নামে উল্লেখ করেছেন। নেক্সট প্রশ্ন দেখো, 6 নম্বর প্রশ্ন, মধ্যযুগে যে বিদেশি আক্রমণকারীর সঙ্গে অলবিরুনি ভারতে আসেন তিনি হলেন কে? তো 6 নম্বর প্রশ্নের 4টে অপশন তোমরা দেখতেই পাচ্ছ, উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, সুলতান মাহমুদ। মধ্যযুগে বিদেশি আক্রমণকারীর সাথে অলবিরুনি ভারতে আসেন, তিনি হচ্ছেন সুলতান মাহমুদের সাথে। মনে রাখবে। নেক্সট প্রশ্ন চলে আসবো 7 নম্বর প্রশ্ন। এখানে কি বলেছে? সত্য মিথ্যা নয়, মানে হ্যাঁ অবশ্যই সত্য মিথ্যা এবং বিবৃতি ব্যাখ্যা। দেখো প্রথমে কি বিবৃতি কি বলছে? সুফিবাদ ইসলাম ধর্মের একটি অংশ। তো এটা কি সঠিক? অবশ্যই সুফিবাদ ইসলাম ধর্মের একটা অংশ। নেক্সট বলছে কোরআন সুফিবাদের ভিত্তি। কোরআন কিন্তু সুফিবাদের ভিত্তি। সুফিবাদ কোরআনকে ভিত্তি করে কিন্তু গড়ে উঠেছে। তাহলে অপশন এ যদি আমরা সঠিক নিই, অপশন বিটাকেও সঠিক নিচ্ছি এবং একটা অপরের কারণ, তাহলে অপশন এ এবং বি উভয় সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা, অর্থাৎ 7 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ। এবার চলে আসবো 8 নম্বর প্রশ্ন। কি বলেছে দেখো, বলছে নিচের রেখাচিত্রে অনুল্লিখিত দুটি নীতি হলো। দেখো এই রেখাচিত্রে দুটো লিখিত, ওই অনুল্লেখিত কথার অর্থ হচ্ছে যেটা উল্লেখ নেই। দেখো এমন দুটো রেখাচিত্রে কিন্তু দেওয়া আছে। তো আমি তোমাদের ডাইরেক্ট অ্যান্সার কিন্তু বলেছি, উত্তর যাবে এখলাস ও ফানা, অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে দুটো নীতি কিন্তু উল্লেখ নেই, এখলাস ও ফানা, এই দুটি নীতি। চলে আসবো 9 নম্বর প্রশ্নে। ভিডিওর পরবর্তী অংশে যাওয়ার আগে তোমরা যারা উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাইছো, পাশাপাশি 4th সেমিস্টার পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাইছো, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আমরা ফ্রিতে সমস্ত সাজেশন পিডিএফ কিন্তু 4th সেমিস্টারেও কিন্তু প্রোভাইড করব। তো অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখতে পারো। স্কুল কলেজের সমস্ত খবর তো থাকছেই, পাশাপাশি সাজেশনের জন্য সেরা চ্যানেল। তো চলো এরপর 9 নম্বর প্রশ্নটা আমরা কিন্তু শুরু করি। আর তোমার এই ভিডিওটা তোমার বন্ধুদেরকে একটু শেয়ার করে দাও, ভিডিওটা দেখতে দেখতে শেয়ার করে দাও, যাতে তারাও কিন্তু অনেকটাই উপকৃত হয়। পরের প্রশ্ন দেখো, 9 নম্বর প্রশ্ন কি বলেছে? যে দক্ষিণ ভারত থেকে উত্তর ভারতে ভক্তিবাদের বাণী প্রথম বয়ে আনেন কে? দেখো উত্তর হয়ে যাবে রামানন্দ। মনে রাখবে, রামানন্দ কিন্তু দক্ষিণ ভারত থেকে উত্তর ভারতে ভক্তিবাদের বাণী কিন্তু প্রথম বয়ে আনেন, মনে রাখবে। নেক্সট 10 নম্বর প্রশ্ন, সুফিবাদের প্রভাবে হিন্দি ভাষার শ্রীবৃদ্ধি ঘটেছিল। সঙ্গীতকেও সুফিবাদরা ঈশ্বর আরাধনার অন্যতম মাধ্যম করে তুলেছিলেন। তো সুফিবাদের বাউলধর্মী গীত ছিল সবচেয়ে জনপ্রিয় বা খুবই জনপ্রিয়। এই বাউলধর্মী গীতটির নাম কি ছিল? দেখো 10 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, অর্থাৎ সোমা গান। ঠিক আছে। নেক্সট আমরা চলে আসবো 11 নম্বর প্রশ্ন। কি বলছে দেখো, ইনি গয়াতে ঈশ্বরপুরের নিকট কৃষ্ণ মন্দিরে দীক্ষা নেন। মাত্র 24 বছর বয়সে কেশব ভারতীর কাছে সন্ন্যাস ধর্মে দীক্ষা নিয়ে তিনি গৃহত্যাগ করেন। আচ্ছা, কেশব ভারতীর কাছে, মনে রাখবে। আচ্ছা, এরপর বঙ্গদেশ, ওড়িশা, কাশী, বৃন্দাবন প্রভৃতি স্থানে উদার ভক্তিবাদ প্রচার করেন। তো ইনি কে? 4টে অপশন তোমরা দেখতেই পাচ্ছ। তো এনাকে চেনা যাচ্ছে নাকি? অবশ্যই
তিনি সন্ন্যাস ধর্মে দীক্ষিত নিয়েছিলেন, অবশ্যই তিনি হচ্ছেন শ্রী চৈতন্যদেব, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে 11 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে শ্রী চৈতন্যদেব। চলে আসবো 12 নম্বর প্রশ্ন, কবির কোন সুলতানের সমসাময়িক ছিলেন? দেখো কবির কোন সুলতানের সমসাময়িক ছিলেন, 4টে অপশন তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে। উত্তর হয়ে যাবে সিকান্দর লোদি, অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কবির সিকান্দর লোদির সুলতানের সমসাময়িক ছিলেন সুলতান সিকান্দর লোদি। নেক্সট 13 নম্বর প্রশ্ন, নির্গুণ সম্প্রদায়ের ভক্তিবাদী সাধকগণ হলেন? নির্গুণ সম্প্রদায় এর ভক্তিবাদী সাধকগণ কারা? 4টে অপশন তোমরা দেখতেই পাচ্ছ এই মুহূর্তে। তো উত্তর হয়ে যাবে অবশ্যই কবির ও গুরু নানক, একদম অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কবির ও গুরু নানক হলেন নির্গুণ সম্প্রদায়ের ভক্তিবাদী সাধকগণ। চলে আসবো আমরা 14 নম্বর প্রশ্ন, ইলিয়াসি শাহী বংশের শেষ সুলতান কে? দেখো ইলিয়াসি শাহী বংশের শেষ সুলতান, 4টে অপশন তোমরা দেখতে পাচ্ছ। উত্তর হয়ে যাবে জালালউদ্দিন ফতেহ শাহ। জালালউদ্দিন ফতেহ শাহ ছিলেন ইলিয়াসি শাহী বংশের শেষ সুলতান। নেক্সট 15 নম্বর প্রশ্ন, বিজয়নগরে সঙ্গম বংশের শ্রেষ্ঠ নৃপতি কে ছিলেন? দেখো 4টে অপশন তোমরা দেখতে পাচ্ছ, কে হবে? উত্তর হবে বিজয়নগরের সঙ্গম বংশের শ্রেষ্ঠ নৃপতি ছিলেন দ্বিতীয় দেবরায়। চলে আসবো 16 নম্বর প্রশ্ন, দেখো কে বাহমনি রাজ্যে 4টি তরফের সংখ্যা বাড়িয়ে 8টি করেন? উত্তর হয়ে যাবে মাহমুদ গাওয়ান। মাহমুদ গাওয়ান কী করেছে? বাহমনি রাজ্যে 4টি তরফের সংখ্যা বাড়িয়ে 8টি কিন্তু করেছিল। নেক্সট চলে আসবো 17 নম্বর প্রশ্ন, কি বলছে দেখো, পেড্ডার রচিত মনুচরিতম গ্রন্থে ক্ষত্রিয়দের কি নামে অভিহিত করা হয়েছে? উত্তর হবে রাজলু, অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 18 নম্বর প্রশ্ন, দেখো বাহমনি রাজ্যকে সংস্কৃতির প্রধান কেন্দ্রে পরিণত করতে উদ্যোগী হয়েছিলেন? দেখো 4টে অপশনের মধ্যে কে উদ্যোগী হয়েছিলেন? তো কে উত্তর হবে? উত্তর হয়ে যাবে তাজ উদ্দিন ফিরোজ শাহ, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 19 নম্বর প্রশ্ন, দেখো বিজয়নগর রাজ্যের দর্শন ঘর ও মহানবমী ডিব্বাকে একসঙ্গে হাউস অফ ভিক্টরি বলে উল্লেখ করেছেন? কে উল্লেখ করেছেন? 4টে অপশন তোমরা দেখতে পাচ্ছ। উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি পায়েজ। চলো নেক্সট প্রশ্ন 20 নম্বর প্রশ্ন, দেখো কৃষ্ণদেব রায় রচিত অমুক্ত মাল্যদা গ্রন্থটির বিষয় কী ছিল? দেখো অমুক্ত মাল্যদা এই গ্রন্থটির লেখক হচ্ছে কৃষ্ণদেব রায়। খুব ভালো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখবে। তো এটার বিষয় কী ছিল? তো উত্তর হয়ে যাবে, দেখো এই বিষয় কী ছিল তোমরা অবশ্যই জানো, 4টে অপশন কিন্তু রয়েছে। তো 20 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার পি, অর্থাৎ রাজনীতি। কৃষ্ণদেব রায় রচিত অমুক্ত মাল্যদা গ্রন্থটির বিষয় ছিল রাজনীতি। নেক্সট পরের প্রশ্নটি ছিল খুবই গুরুত্বপূর্ণ, ব্লু ওয়াটার পলিসি অর্থাৎ নীল জলনীতি এটা গ্রহণ করেছিল কারা? দেখো নীল জলনীতি গ্রহণ করেছিল, উত্তর হয়ে যাবে পর্তুগিজরা। নেক্সট 22 নম্বর প্রশ্ন, দক্ষিণ পূর্ব এশিয়ার মালয়ে প্রথম উপনিবেশ গড়ে তুলেছিল কারা? উত্তর হয়ে যাবে দক্ষিণ পূর্ব এশিয়ার মালয়ে যারা নীল জলনীতির গ্রহণ করেছিল তারাই কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়াতেও মালয়ে প্রথম উপনিবেশ গড়ে তুলেছিল। উত্তর হবে পর্তুগিজরা। নেক্সট প্রশ্ন 23 নম্বর প্রশ্ন, বলছে 1 নম্বর বিবৃতি। এখানে তোমাদের কী করতে বলেছে? সত্য মিথ্যা। খুব ভালো করে দেখো। মর্গ্যানথাউ মনে করেন নিজ এলাকার বাইরে রাষ্ট্রীয় ক্ষমতা সম্প্রসারণই হলো সাম্রাজ্যবাদ। এটা হচ্ছে মর্গ্যানথাউয়ের কথার অর্থ, মানে মর্গ্যানথাউয়ের মতে সাম্রাজ্যবাদ কি? যে নিজ এলাকার বাইরে রাষ্ট্রীয় ক্ষমতা সম্প্রসারণ করা কী বলেছে? সাম্রাজ্যবাদ। একদম এটা কিন্তু সত্য। নেক্সট বিবৃতি 2 কী বলছে দেখো, VI লেনিনের ধারণায় সাম্রাজ্যবাদ হলো পুঁজিবাদের চরম পর্যায়। একদম এটাও কিন্তু কারেক্ট। VI লেনিন এটাই বলেছেন যে সাম্রাজ্যবাদ হলো পুঁজিবাদের চরম পর্যায়। বিবৃতি 3 কী বলছে দেখো, মার্কেন্টাইলবাদ শব্দটি প্রথম ব্যবহার করে লর্ড মার্কেন্টাইল। একদম ভুল। তো এটা কিন্তু তোমরা দেখে যাবে কে ব্যবহার করেছিল প্রথম, উত্তর কমেন্ট করে জানাও। নেক্সট প্রশ্ন, অবাধ বাণিজ্য নীতির একজন প্রবক্তা হলেন অ্যাডাম স্মিথ। অবশ্যই বাণিজ্য নীতির প্রবক্তা অ্যাডাম স্মিথ, একদম কারেক্ট। তাহলে 3টে সঠিক, একটা ভুল। অপশন ওয়াইজ অ্যান্সার আমরা যদি বাঁচতে হয় তাহলে উত্তর হয়ে যাবে অপশন সি। তোমরা দেখতে পাচ্ছ প্রথম সত্য, দ্বিতীয় সত্য, 3 নম্বরটি মিথ্যা এবং 4 নম্বরটি সত্য। চলে আসবো নেক্সট 24 নম্বর প্রশ্ন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। ফাইন্যান্স ক্যাপিটাল গ্রন্থের লেখক কে? খুব ইম্পর্টেন্ট। উত্তর হয়ে যাবে হিলফার্ডিং, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাই ফাইন্যান্স ক্যাপিটাল গ্রন্থটির লেখক হলো হিলফার্ডিং। নেক্সট 25 নম্বর প্রশ্ন, ইউরোপের বিভিন্ন দেশে মার্কেন্টাইলবাদ জনপ্রিয় হয়ে ওঠে কত দশক
থেকে কত শতকের মধ্যে? খুব ইম্পর্টেন্ট। দেখো 25 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার তোমরা 4টে অপশান তোমরা দেখতেই পাচ্ছ। উত্তর হবে ষোড়শ থেকে অষ্টাদশ শতকের মধ্যে, অর্থাৎ অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো 26 নম্বর প্রশ্ন, শিল্প বিপ্লবোত্তর পর্বে ইউরোপ পুঁজিবাদ বা ধনতন্ত্রের উদ্ভব ঘটে। তো দেখো অপশান এ এবং অপশান কারণটাও তোমাদের আগে বলে দিই, তারপরে কি বলছি দেখো। বলছি শিল্প বিপ্লবের ফলে ইউরোপের দেশগুলিতে বিরাট সম্পদ এবং বিরাট কিন্তু মূলধনের সৃষ্টি হয়। তো এটা কি কারেক্ট? 26 নম্বর প্রশ্নের সঠিক একদম অপশান এটাও কিন্তু সঠিক ছিল, কারণ শিল্প বিপ্লবোত্তর পর্বে ইউরোপ পুঁজিবাদ বা ধনতন্ত্রের উদ্ভব ঘটে। এবং কারণ আর কি, শিল্প বিপ্লবের ফলে যে ইউরোপের যে দেশগুলিতে বিরাট কিন্তু সম্পদের মূলধনের সৃষ্টি হয়। তাহলে দুটোই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সঠিক এবং একটি অপরটি কারণ একদম। তো 26 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ। অপশান নাম্বার এ বলছে এ এবং আর উভয় সঠিক, এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা। নেক্সট 27 নম্বর প্রশ্ন দেখো, নয়া উপনিবেশবাদ দ্বারা কোনো একক দেশের বা কোনো একটি দেশের পরোক্ষভাবে প্রধানত কি করা যায়? তো উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি, রাজনীতি এবং অর্থনীতিকে নিয়ন্ত্রণ করা যায় নয়া উপনিবেশবাদ দ্বারা। চলে আসবো 28 নম্বর প্রশ্ন, ক স্তম্ভ সঙ্গে খ স্তম্ভ মেলাও। এরকম টাইপের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবেই, ক স্তম্ভ খ স্তম্ভ মেলানো। তো দেখো কি বলেছে 28 নম্বর প্রশ্ন, আমি তোমাদের ডাইরেক্ট কিন্তু অ্যান্সার বলে দিচ্ছি। দেখো বলছে ফরাসি লেখককে, উত্তর হবে জুলি ফেরি। ফরাসি লেখক হচ্ছে জুলি ফেরি, মনে রাখবে। নেক্সট স্কট মিশনারি, এটা হয়ে যাবে ডক্টর ডেভিড লিভিংস্টন। ফরাসি মিশনারি এটা হবে কার্ডিনাল লেভিজেরি। তাহলে ফরাসি লেখক হচ্ছে জুলি ফেরি আর ফরাসি মিশনারি কার্ডিনাল লেভিজেরি। নেক্সট 4 নম্বর প্রশ্ন, ইংরেজ কবি, উত্তর হবে রুইয়ার্ড কিপলিং, এটা হচ্ছে ইংরেজ কবি। তো 28 নম্বর প্রশ্ন চলে আসবো 29 নম্বর প্রশ্ন। 29 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, সাম্রাজ্যবাদ প্রসারের ক্ষেত্রে যে কারণগুলি রাজনৈতিক সেগুলি হলো, দেখো অনেকগুলো অপশান কিন্তু তোমাদের দিয়েছে, কোনটা সঠিক কোনটা ভুল তোমাদেরকে কিন্তু নির্বাচন করতে হবে। তো আমি তোমাদেরকে ডাইরেক্ট অ্যান্সার কিন্তু বলে দিচ্ছি, মিলিয়ে নাও। দেখো আমি জাস্ট তোমাদের সঠিকগুলো কিন্তু বলে দিচ্ছি। দেখো ক্ষমতার আকাঙ্ক্ষা, উচ্চ জাতীয়তাবাদ, এটা কিন্তু বলছে সাম্রাজ্যবাদ প্রসারের ক্ষেত্রে যে কারণগুলি রাজনৈতিক। তাহলে রাজনৈতিক কারণ কি? ক্ষমতাবাদ প্রসারে, সাম্রাজ্যবাদ প্রসার করার জন্য রাজনৈতিক কারণ কি হতে পারে? অবশ্যই ক্ষমতার আকাঙ্ক্ষা আর উগ্র জাতীয়তাবাদ, এটা কিন্তু একটা বিশেষ কারণ, ঠিক আছে। আবার দেখো 1 নম্বরটা বলছে উগ্র জাতীয়তাবাদ, পণ্য বাজার বিক্রি। আমি তোমাদেরকে ডাইরেক্ট অ্যান্সার কিন্তু বলেছি, তোমরা একটু মিলিয়ে নাও। 29 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি। দেখো 2 সঠিক, 1, 3 এবং 4 এগুলো কিন্তু ভুল হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা অপশান নাম্বার সিটাকে বেছে নিলাম। 2 নম্বর সঠিক, 1, 3, 4 ভুল। বাকি আমি সঠিকটা শুধু তোমাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে। চলে আসবো এরপর 30 নম্বর প্রশ্ন, ড্যাশ খ্রিস্টাব্দে এশিয়া মহাদেশের ম্যাকাও চীনকে ছেড়ে দিলে ইউরোপের সর্বশেষ ঔপনিবেশিক শাসনের অবসান ঘটে। 4টে অপশান তোমরা দেখতে পাচ্ছ। 30 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি, পর্তুগাল কি হচ্ছে 1999 খ্রিস্টাব্দে এশিয়া মহাদেশের ম্যাকাও চীনকে ছেড়ে দিলেও ইউরোপের সর্বশেষ ঔপনিবেশিক শাসনে কিন্তু অবসান ঘটে যায়। নেক্সট আমরা চলে আসবো 31 নম্বর প্রশ্ন, জার্মানির টিউটনিক জাতি সর্বশ্রেষ্ঠ জাতি। পরীক্ষায় আসবে এই প্রশ্নটি। তো একথা প্রচার করেন কে? কে প্রচার করেছিল? খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন কিন্তু, আসার মতো প্রশ্ন। একথা প্রচার করেছিল, দেখো তোমাদের একথা প্রচার করেছিল, আবার বলেছে অনেকগুলো, যে হোমারলি, টিটোস্কি, বার্নহার্ডি, কার্ল পিটাস। তো এখানে বিকল্প তোমাদের দিয়েও দিয়েছে। তো 31 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার 4টে অপশান তোমরা দেখতে পাচ্ছ। সঠিক অ্যান্সার হবে কোনটা, তাই তো? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি, 2, 3 সঠিক এবং 1 আর 4 ভুল। 2, 3 সঠিক দেখে না, 2, 3 সঠিক এবং 1 আর 4 ভুল। এখানে 2, 3 সঠিক, টিটোস্কি, বার্নহার্ডি একথা প্রচার করেছিল, এবং 1 আর 4 ভুল, ঠিক আছে। এবার চলে আসবো 32 নম্বর প্রশ্ন, সামাজিক ডারউইনবাদের প্রবক্তাকে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো, সামাজিক ডারউইনবাদের প্রবক্তা, উত্তর হবে হারবার্ট স্পেন্সার, অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 33 নম্বর প্রশ্ন, ঐতিহাসিক ঘটনাগুলিকে সঠিক ক্রমে সাজাতে বলছে।
33 নম্বর প্রশ্ন দেখো, আমি তোমাদেরকে সঠিক ক্রমটা বলেছি, অ্যান্সারটা মিলিয়ে নেবে, ঠিক আছে। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 33 নম্বর প্রশ্ন ভালো করে দেখো, অপশন নাম্বার বি প্রথমে 1 2 4 3 এটা কিন্তু সঠিক ক্রম হবে। চলে আসবো 34 নম্বর প্রশ্ন, যেটা পরীক্ষায় আসার মতো একটি প্রশ্ন। নয়া সাম্রাজ্যবাদ কথাটি ব্যবহার করেন কে? দেখো, নয়া সাম্রাজ্যবাদ কথাটি ব্যবহার করেন কে? উত্তর হবে ডেভিড টমসন, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে কিন্তু এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। তারপরের প্রশ্নটাও আরও গুরুত্বপূর্ণ, বলছে বাংলায় দ্বৈত শাসনের অবসান ঘটান কে? তো এটা তোমরা জানো, ক্লাস 10-এ ছিল কিন্তু, বাংলায় দ্বৈত শাসনের অবসান ঘটান। উত্তর হবে ওয়ারেন হেস্টিংস, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 36 নম্বর প্রশ্ন দেখো, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে প্রবর্তিত চার্টার অ্যাক্ট। দেখো, 1813 সালে চার্টার অ্যাক্ট, 1853 সালে 1853 সালে চার্টার অ্যাক্ট হয়েছিল, বাট আর কত সালে চার্টার অ্যাক্ট রয়েছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমলে প্রবর্তিত? তো উত্তর হয়ে যাবে 1833, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই জায়গাটা হবে 1833। দেখো নেক্সট 37 নম্বর প্রশ্ন কি বলছে, ভারতবর্ষে আমলাতন্ত্রের জনক কে? মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটাও। উত্তর হয়ে যাবে লর্ড কর্নওয়ালিস। ভারতবর্ষে আমলাতন্ত্রের জনক হচ্ছে লর্ড কর্নওয়ালিস। নেক্সট 38 নম্বর প্রশ্ন দেখো, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলানো, এরকম টাইপের প্রশ্ন আসবে। খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা কিন্তু, 38 নম্বর প্রশ্নটা। দেখো, প্রথম বলছে পাঁচশালা বন্দোবস্ত। আমি তোমাদের ডাইরেক্ট কিন্তু অ্যান্সার বলে দিচ্ছি। পাঁচশালা বন্দোবস্ত উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি ওয়ারেন হেস্টিংস। তাই পাঁচশালা বন্দোবস্ত চালু করেছিল ওয়ারেন হেস্টিংস। 10 সালা বন্দোবস্ত কবে চালু হয়েছিল? মনে রাখো, কে চালু করেছিল? উত্তর হয়ে যাবে লর্ড কর্নওয়ালিস। 10 সালা বন্দোবস্ত চালু করেছে লর্ড কর্নওয়ালিস। 5 সালা বন্দোবস্ত চালু করেছে ওয়ারেন হেস্টিংস। রায়তওয়ারি বন্দোবস্ত উত্তর হয়ে যাবে আলেকজান্ডার রিড। এবং 4 নম্বর যেটা রয়েছে মহলওয়ারি বন্দোবস্ত, এটা হয়ে যাবে অপশন নাম্বার এ এলফিনস্টোন। খুব ইম্পর্টেন্ট কিন্তু এই ছকটি ভালো করে দেখে যাবে। চলে আসবো আমরা 39 নম্বর প্রশ্নে। 39 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, বিবৃতি 1। তো বিবৃতি 1 2 3 4 আমি তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি তোমাদের সঠিক অ্যান্সারটা কিন্তু বলেছি। দেখো, বিবৃতি 1-এ বলছে যে ওয়ারেন হেস্টিংস ভারতে প্রথম নিয়মিত পুলিশ বাহিনী গঠন করে। মনে রাখবে, তোমরা এটা কিন্তু কনফিউজ আছো। আবার বলছি, ওয়ারেন হেস্টিংস কিন্তু ভারতে প্রথম পুলিশি ব্যবস্থা বা পুলিশ বাহিনী গঠন করে। এটাকে একদম কিন্তু কারেক্ট, সঠিক। লর্ড কর্নওয়ালিস তাহলে কী করেছিল? দেখো, লর্ড কর্নওয়ালিস ভারতীয় শাসন ব্যবস্থায় নতুন পুলিশি ব্যবস্থা প্রবর্তন করে, এটাও কিন্তু সত্য। তাহলে খুব ইম্পর্টেন্ট, দেখো ওয়ারেন হেস্টিংস প্রথম কী করেছিল? নিয়মিত পুলিশ বাহিনী গঠন করেছিল। আর লর্ড কর্নওয়ালিস ভারতীয় শাসন ব্যবস্থায় নতুন পুলিশ বাহিনী প্রবর্তন করে, দুটোই কিন্তু সত্য। 3 নম্বর দেখো কি বলছে, যে 1802 খ্রিস্টাব্দে মাদ্রাজ প্রেসিডেন্সিতে দারোগা ব্যবস্থা চালু হয়, এটাও কিন্তু একেবারেই সত্য। 4 নম্বর কি বলছে দেখো, বলছে স্যার নাপিয়ের 1843 খ্রিস্টাব্দে সিন্ধু অঞ্চলে জয়ের পর সেখানে একটি পৃথক পুলিশি দপ্তর খোলে, এটাও কিন্তু পুরোপুরি সত্য। চলে আসবো আমরা নেক্সট 40 নম্বর প্রশ্নে। তো 40 নম্বর প্রশ্নটা তোমরা দেখতেই পাচ্ছ, 1748 খ্রিস্টাব্দে ভারতীয়দের নিয়ে ভারতের স্থায়ী সেনাবাহিনী গড়ে তোলেন। কে গড়ে তুলেছিল? উত্তর হয়ে যাবে ক্যাপ্টেন স্টিঞ্জার লরেন্স। খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটিও। 1748 খ্রিস্টাব্দে ভারতীয়দের নিয়ে ভারতের স্থায়ী সেনাবাহিনী গড়ে তুলেছিল। তো এই ছিল তোমাদের 40টা প্রশ্ন। এই 40টা প্রশ্নের মধ্যে তোমরা কতগুলো পারলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। তোমাদের শেষ মুহূর্তের লাস্ট মিনিট সাজেশন ছিল এটি। পরীক্ষার সব বিষয়ে কমন পাওয়ার জন্য তোমরা এখন এই যে ভিডিওটা দেখছো, সেই ভিডিও এনজয় এক্সাম এই চ্যানেলে কিন্তু চলে এসো। তো এই চ্যানেলে চলে আসার পর একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে দেখবে, এখানে প্লেলিস্ট বলে কিন্তু একটা অপশান রয়েছে। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ প্লেলিস্ট। এই দেখো, প্লেলিস্ট বলে একটা অপশান রয়েছে, প্লেলিস্ট অপশানে ক্লিক করবে। প্লেলিস্ট অপশানে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ প্লেলিস্ট আমাদের জন্য আলাদা করে কিন্তু বানিয়ে দেওয়া রয়েছে। একটু নিচের দিকে যাবে, দেখো ইতিহাস ক্লাস 12 সেমিস্টার 3 হিস্ট্রি কোশ্চেন। তো ইতিহাস কোশ্চেনগুলো কিন্তু তোমরা শেষ মুহূর্তে প্র্যাকটিস করে যায়, এখনও তোমাদের হাতে কিন্তু সময় রয়েছে। তো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এই যে ক্লাস ইতিহাস, এটা বোর্ডে তৈরি প্রশ্নপত্র ডাইরেক্ট, মানে এটা সংসদে তৈরি। এই যে ইতিহাসের ক্লাস 12, এই যে দেখতে পাচ্ছ একটা সেট, দুটো সেট, তিনটে সেট, আরও তোমাদের দেখানো সম্ভব হচ্ছে না। তো এই সেটগুলো কিন্তু তোমরা অবশ্যই কমপ্লিট করে যাও, অবশ্যই, তো ভালো রেজাল্ট করার জন্য। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের পরীক্ষা খুব ভালো হবে এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।